ইরান যুদ্ধের মাঝেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে রীতিমতো ঝড় তুলল ভারত। এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারত যে কথাগুলো বলল তা কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে রীতিমতো আতঙ্কের। কারণ ভারত এবার আন্তর্জাতিক সংগঠনগুলোতেও নিজেদের প্রভাবকে বিস্তার এবং বৃদ্ধি করতে চাইছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতের প্রতিনিধিত্ব করেন পীযূষ গোয়েল, ভারতের কমার্স মিনিস্টার। 1995 সালে যখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন শুরু হয়, তখন যে পলিসিগুলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, আজকের দিনে দাঁড়িয়ে এসে দেখা যাচ্ছে বিশ্বের বহু উন্নত রাষ্ট্র, মানে আমেরিকার মতো রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্র কিংবা ইউরোপের একাধিক রাষ্ট্র সেই পলিসিগুলোকে আর মেনে চলতে চায় না। এবং তারা কার্যত উন্নয়নশীল একাধিক রাষ্ট্র যেমন ভারতের মতো কিছু দেশের উপর অকারণে এমন কিছু পলিসিকে ইমপ্লিমেন্ট করতে চায় যা বর্তমানে ভারতের পক্ষে মানা সম্ভব নয়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রিন্সিপালগুলো কি ছিল একটু আপনাদের বলে রাখা দরকার। প্রথমত, এই মুহূর্তে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রিন্সিপালে পরিষ্কার বলা হয়েছে যে নির্দিষ্ট কোনো রাষ্ট্র একার সিদ্ধান্তে বাণিজ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। যে সিদ্ধান্ত নিতে হবে তার সমবেত এবং সমষ্টিগতভাবে নিতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছিল নন ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটি রাষ্ট্র যেন অন্য রাষ্ট্রকে ছোট না করে এবং সাম্য যেন বজায় থাকে। পরবর্তীকালে বলা হয়েছিল রুল বেসড একটি গ্লোবাল ট্রেড সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ যে রুল গোটা বিশ্বের সমস্ত দেশ কিন্তু মানবে। দেখুন, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এখানে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন ভোটাধিকারের বেসিসে এই সিদ্ধান্তগুলো জোরদারভাবে বিভিন্ন দেশ কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে। কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে কিন্তু ভোটাধিকারের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা নেই, সব দেশ সমান অধিকার পায়। কিন্তু বর্তমানে বিশ্বের বহু প্রভাবশালী রাষ্ট্র আন্তর্জাতিক এই সংগঠনকে বাইপাস করে নিজেদের পলিসিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, তা ভারত কিন্তু বলেছে এবং ভারতের পক্ষে আর তা মানা সম্ভব নয়, যা ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। কনসার্নিং ইস্যুটা ভারতের পক্ষ থেকে এবার কিভাবে রিফ্লেকশন আন্তর্জাতিক স্তর দেখলো, দেখুন এখানে পীযূষ গোয়েল পরিষ্কার এই মুহূর্তে ক্যামেরুনে গিয়ে বলেছেন যে কান্ট্রিজ ক্যান নট ফোর্স ইনটু ট্রেড রুলস উইদাউট দেয়ার কনসেন্ট, অর্থাৎ বিশ্বের কোনো দেশকেই তাদের কনসেন্ট ছাড়া কোনো অবস্থাতেই কোনো নির্দিষ্ট আইনে বেঁধে দিতে পারে না। এবং এখানে পরিষ্কার বলেছেন WTO মাস্ট রেসপেক্ট সভারেন ইকুয়ালিটি অফ নেশন, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে প্রত্যেকটা দেশের সাম্যের কথা ভাবতে হবে এবং যেভাবে বিশ্বের বহু রাষ্ট্র নিজেদের মতো করে পলিসি তৈরি করছে তা কোনোভাবেই মানা সম্ভব নয়। এই মুহূর্তে ক্যামেরুনে WTO এর 14th মিনিস্ট্রিয়াল কনফারেন্স চলছে, সেখানেই কিন্তু ভারত থেকে প্রতিনিধিত্ব করেছেন পীযূষ গোয়েল এবং তিনি আন্তর্জাতিক স্তরকে এই ধরনের জোরালো বার্তা কালকে দিয়েছেন, যা পশ্চিমা বিশ্বের কাছে নিঃসন্দেহে চমকে দেওয়ার মতোই বিষয়। যখন WTO শুরু হয় তখন তার নির্দিষ্ট কিছু কনটেক্সট ছিল। প্রথমত, এই মুহূর্তে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে, যা WTO বরাবর চেয়েছে। দ্বিতীয়ত, ফার্মার্সদের সাপোর্ট করবে বিভিন্ন সাবসিডিজ মাধ্যমে, যেটা WTO এর কনটেক্সট ছিল। ডিজিটাল ইকোনমিতে নির্দিষ্ট কিছু আইন তারা মেনে চলবে, যেটা WTO বরাবর মেনে চলেছে, এবং আনফেভারেবল কোনো এগ্রিমেন্টসকে WTO প্রশ্রয় দেবে না। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো ক্ষমতাশালী ও প্রভাবশালী নেতারা এসে ট্রেড রিলেটেড একাধিক ট্যারিফ লাগিয়ে গোটা বিশ্বকে পায়ের তলায় চেপে রাখতে চাইছে, যা WTO এর পলিসির এগেনস্টে, তা ভারত কিন্তু পরিষ্কারভাবে বুঝেছে, মানে সর্বসমক্ষে বলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এক্স্যাক্টলি তাদের স্ট্যান্ড পয়েন্টটাকে কিভাবে তুলেছে একটু আপনাদের বলে দিই। প্রথমত, ট্রাম্পের জন্য এই মুহূর্তে ট্রেড রুল সম্পূর্ণ রিডিফাইন হয়ে গেছে, যা ভারত কিন্তু পরিষ্কারভাবে বলেছে। এবং এখন মাল্টিল্যাটেরাল কান্ট্রিজরা নির্দিষ্ট আইন না মেনে সিলেক্টিভ কান্ট্রিজ দ্বারা পরিচালিত হচ্ছে, তা কিন্তু WTO আইন বিরুদ্ধ। এই মুহূর্তে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন ভারত পরিষ্কারভাবে জানিয়েছে যে এতে নন পার্টিসিপেটিং যে কান্ট্রিজরা আছে তারাও কিন্তু এফেক্টেড হচ্ছে বিভিন্নভাবে। অর্থাৎ ভারত চায় ট্র্যাডিশনাল WTO মডেলকে মেনে চলতে, যেখানে সমস্ত মেম্বারকে সমান গুরুত্ব দিতে হবে, যেখানে সিলেক্টিভ কোনো মেম্বার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এবং ইকুয়ালিটিকে এনশিওর করতে হবে। প্রধান সংঘাতের বিষয়টা কি? দেখুন, 1998 সালে WTO তে একটি আইন পাস হয়, সেখানে বলা ছিল ডেভেলপড কান্ট্রিগুলো, অর্থাৎ উন্নত মানের দেশরা উন্নয়নশীল দেশের উপর কিছু ক্ষেত্রে
কিছু প্রভাব বিস্তার করতে পারে। এবং যদি আপনাদের কোট আনকোট ইংরেজি টার্মটা বলি, সেখানে বলা ছিল ইলেকট্রনিক ট্রান্সমিশনের উপরে কোনো দেশ কাস্টম ডিউটি লাগাতে পারবে না। অর্থাৎ আমেরিকা বা মানে মধ্যপ্রাচ্যের মতো কিছু উন্নত মানের দেশ বা ইউরোপের কিছু উন্নত মানের দেশ যদি ইলেকট্রনিক্স ট্রান্সমিশন অর্থাৎ অনলাইন গেমের মতো কোনো প্ল্যাটফর্ম রিলেটেড ব্যবসা কোনো উন্নয়নশীল দেশে করে, মানে ভারতে এসে করে, তাহলে ভারত সরকার সেই গেমগুলোর উপর কোনো অনলাইন ট্যাক্স কিংবা ট্যারিফ চাপাতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে 1998 সালে হওয়া এই রুল কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন কিন্তু ভারত করেছে। অর্থাৎ বিদেশের এই অনলাইন প্ল্যাটফর্ম গুলো ভারতের কনজিউমারদের কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু ভারত সরকার কোনো ট্যাক্স বা কাস্টম ডিউটি চাপাতে পারবে না, যা এই মুহূর্তে কার্যত মানা সম্ভব নয়। WTO তে পরিষ্কার আছে সাম্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। ভারত পরিষ্কার বলেছে এই সিদ্ধান্ত কিছু নির্দিষ্ট দেশকে, সিলেক্টিভ কান্ট্রিজকে সুবিধা করে দেওয়ার জন্য করা, ফলে ভারত এই সিদ্ধান্ত মানবে না। ফলে ভারত অবজেকশন জানিয়ে বলেছে ডেমোক্রেটিক স্ট্রাকচারকে রক্ষা করতে হবে এবং এই মুহূর্তে রুল মেকার্স তারা ডেভেলপ কান্ট্রি, যারা ডেভেলপিং কান্ট্রি মানে রুল টেকার্সদের উপরে ডমিনেট করার চেষ্টা করছে, যা ভারতের পক্ষে মানা সম্ভব নয়। ভারত চায় WTO যে কোর প্রিন্সিপাল সেই প্রিন্সিপাল মেনেই এগিয়ে যেতে। অর্থাৎ সব মিলিয়ে ভারত ইরান যুদ্ধের মাঝে WTO এর মতো এক আন্তর্জাতিক সংগঠনে যে ধরনের কথাবার্তাগুলো বললো, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এই মুহূর্তে গোটা বিশ্বের গেম চেঞ্জার ভারত এবং গোটা বিশ্বের যে গ্লোবাল পাওয়ার শিফটিং হচ্ছে, সেই পাওয়ার শিফটিং এর নিউক্লিয়াসে কিন্তু ভারত। কারণ ভারতকে সমর্থন জানিয়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশই, যেখানে পশ্চিমা বিশ্ব এবং ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাবকে আর কেউ মানতে রাজি হচ্ছে না। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।